আপনি যদি আরেকটু এখানে অ্যাড করতেন যে এই যে স্যার বললেন ব্যক্তির ভূমিকা, আমরা বিভিন্ন সাইডে যারা কাজ করেন ব্যক্তি হিসাবে, মসজিদের খতিব, শিক্ষক, ব্যাংকার এবং যারা গ্রাহক, আরও যারা পরিবারের কর্তা, সমাজের কর্তা, তারা করবে। এই যে সংগঠনের কি ধরনের ভূমিকা পালন করা সুযোগ আছে? ধন্যবাদ। সংগঠন তো ব্যক্তিদের সমন্বয়ে তো সংগঠনের সৃষ্টি হয়, জি, এবং সংগঠনের একটা আলাদা ওয়েট থাকে, আলাদা একটা গুরুত্ব থাকে। যেই সংগঠনের মুখ থেকে বা সংগঠনের পক্ষ থেকে যখন একটা অ্যাপ্রোচ হয় তখন সেটা একটা সামষ্টিক অ্যাপ্রোচ হয়, এবং সেটার গুরুত্বটা আবার একজন ব্যক্তির চাইতে সেটা প্রাধান্য। আমাদের দেশে তো ইসলামী অনেক সংগঠন রয়েছে। যদি ইসলামী ব্যাংকের ইতিহাসের কথা আমরা বলি, এর প্রথম গুরুদায়িত্বটা কিন্তু ইসলামিক ইকোনমিক্স রিসার্চ ব্যুরো কাজ করেছে। এই যে প্রথম ট্রেনিংগুলো দেওয়ানো, সোনালী ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট, এখানে একজন ব্যক্তি হিসেবে আজিজুল হক সাহেব উদ্যোগ নিয়েছেন, কিন্তু প্রতিষ্ঠান হিসেবে সোনালী ব্যাংক এই যে সুযোগটা দিয়েছেন যে আগ্রহী কনভেনশনাল ব্যাংকার যারা ইসলামী ব্যাংকের ব্যাপারে আগ্রহী তাদেরকে যে ব্যাচ বাই ব্যাচ নেওয়া, তারপরে ট্রেনিং দিয়া ওই লোকগুলো যখন ইসলামী ব্যাংক শুরু করছে তখন যখন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়াটা ইজি হয়েছে যে এদেরকে একটা প্রাইমারি ধারণাটা দেওয়া আছে আগে থেকে ধারণা। তাহলে এই যে প্রতিষ্ঠান একটা কাজ করেছে, এবং সোনালী ব্যাংকের ট্রেনিং একাডেমিতে যখন এই ধরনের কোর্স হয়েছে তখন এই বিষয়ে যে একেবারেই কিছু জানতো না তার মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়ে গেছে যে তাহলে ইসলামিক ব্যাংকিং বলতে তো একটা জিনিস আছে যেটার উপরে ট্রেনিং হচ্ছে। এইভাবে ইসলামিক ইকোনমিক্স রিসার্চ ব্যুরো একটা সংগঠন। আমরা যে মসজিদের খতিবের কথা বললাম, আমরা মসজিদ তো একটা সামাজিক প্রতিষ্ঠান, এটা তো একটা সংগঠন। মসজিদের যারা খতিব আছেন, ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, এই মসজিদ থেকে যখন একটা কথা বেরিয়ে যায় তখন সাধারণ মুসলমানদের কাছে সেটা অ্যাপ্রোচটা আলাদা হয়। এভাবে সংগঠন তো আসলে ব্যক্তিরাই গড়ে তোলেন, কিন্তু যখন ব্যক্তিদের সম্মেলন হয় তখন সেটা একটা সংগঠনে পরিণত হয়, তখন সেটির ফোর্স বেড়ে যায় অনেক, সেটির অ্যাপ্রোচটা সমাজ জীবনে অনেক বেশি গুরুত্ব, এবং সেই সাংগঠনিক কাঠামোর আওতায় যে লোকগুলো জড়ো হয় তারা সেই কথাগুলোকে গুরুত্বের সাথে নেয়। এখানে একটা জিনিস একটু বলা যায়, সংগঠনের আরেকটা সুবিধা আছে যেটা ব্যক্তি পারে না। যেমন ধরেন আমরা সভা সমাবেশ, সিম্পোজিয়াম, মানে যেটাই গণসচেতনতাই বলেন, বা ওই সেমিনারের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকমের গবেষণা হয়। গবেষণা হলে যেমন আমরা প্রচলিত গবেষণার ফলাফলটা যখন সামনে আসবে তখন কিন্তু চমৎকার জিনিস হবে, এবং সহজভাবে ইসলামী অর্থনীতিটা মানুষের মাধ্যমে জনগণ এটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করবে, যেটা একটা রিসার্চের ফলাফল। তখন এদের রিপোর্টটা কিন্তু মানুষ ভালোভাবে নেয়, এবং রাষ্ট্রও তখন চিন্তা করে কিন্তু যে অনেক বড় একটা প্রতিষ্ঠান বা বড় একটা সংগঠন এই বিষয়টা নিয়ে কাজ করেছে, সুতরাং এদের রিপোর্টটা কি ধরনের আউটকামটা এই, তখন এটা কিন্তু খুব গ্রহণযোগ্য আসে। আপনি দেখবেন সারা পৃথিবীতে এই জিনিসগুলো আসছে। অনেক সময় রাষ্ট্রের পরেই সংগঠনগুলোকে গুরুত্ব দিয়েছে, রাষ্ট্র কি সিদ্ধান্ত নিয়েছে, এই ধরনের সংগঠনগুলো কি সিদ্ধান্ত নিয়েছে। তখন আরেকটা জিনিস হচ্ছে কি, ইসলামিক যেহেতু ফিনান্স, ব্যাংকিং, এগুলা এখনও সব সেক্টরগুলা কিন্তু বিস্তার হয়নি। এই সংগঠনগুলা গবেষণার মাধ্যমে এই সেক্টরটাতে আর কি ধরনের আমরা পদ্ধতি নিতে পারি যে ইসলামিক ফিনান্স মানে প্রচলিত ব্যাংকিংগুলোর সাথে বা প্রচলিত ফিনান্সের সাথে আমরা কি কি কার্যক্রম গ্রহণ করতে পারি, প্রোডাক্টসগুলো আমরা নিয়ে আসতে পারি, যে মানুষ কি চায় সেটা নিয়ে আসা।